দর্শক শ্রোতৃমণ্ডলী, এই গ্রীষ্মের দুপুরবেলা প্রচণ্ড দাবদাহ বলি আমরা। সূর্য মধ্য গগনে, গরমে সবাই হাঁসফাঁস, আর তার মধ্যে বিশ্বের বৃহত্তম বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই পশ্চিমবঙ্গে এক দফা ভোটের যে প্রক্রিয়া, ভোটদানের যে প্রক্রিয়া, মানুষের মতদানের প্রক্রিয়া, সেটা মোটামুটি নির্বিঘ্নে শেষ হয়ে গেছে। আর এক দফা এই 29 তারিখে বাকি রয়েছে। আপনি পশ্চিমবঙ্গের যদি একজন মতদাতা হন, ভোটার হন, যে দলেরই হন না কেন, সবার অন্তত এইটুকুনি একজনকে বা এক পক্ষকে ধন্যবাদ সবাই মিলে দিচ্ছেন নিশ্চয়ই এখন। সেটা হচ্ছে এই প্রথম অনেক দিন পরে পশ্চিমবঙ্গে এমন একটা ভোট হলো যেখানে একটাও কোট আনকোট লাশ পড়েনি, আর বড় রকম ইনজুরি, যে অনেক দিন হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে, এরকম ইনজুরিও হয়নি। এই যে গণতন্ত্রের জয়, মানুষের জয় আগে থেকেই হয়ে রয়েছে। আশা করব 29 তারিখও এরকমভাবে শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং 4 তারিখে মানুষের এবং গণতন্ত্রের জয় প্রথম। তারপর যে দল কে সারা পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচিত করবেন, তারা নতুন সরকার গঠন করবেন। আগে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত যারা এই গরমে কষ্ট করে লাইন দিয়ে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ জানাই। এটা ডাক্তারি অনুষ্ঠানে এত ভোট, গণতন্ত্র, এইসব পলিটিক্যাল সায়েন্সের কথাবার্তা কেন বলছি? আসলে সব ডাক্তারি মিথ্যে হয়ে যাবে যদি দেশে এই একটা শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধির পরিবেশ এবং পরিকাঠামো, আইনের শাসনের পরিকাঠামো বজায় না থাকে। তাহলে ওই ডাক্তারি ফাক্তারি আগেই মানুষ শেষ হবে। তো পশ্চিমবঙ্গে সেই পরিকাঠামো কীরকম ছিল সেটা আপনারা আগের যে ভোটগুলো হয়েছে তাতে কত লোক মারা গেছে, কত সংঘর্ষ হয়েছে, কত বোম পড়েছে, সেই হিসেব যদি নেন তাহলেই বুঝতে পারবেন যে আইনের শাসনটা কেমন ছিল। আর এই যে ভোট হচ্ছে তাতে আইনের শাসন কীরকমভাবে এস্টাবলিশ করা হয়েছে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে তার মতটা দান করতে পারে। কাজেই আগে আমাদের যে আইনি পরিকাঠামো বলুন, গণতান্ত্রিক পরিবেশ বলুন, সেইটা বজায় রাখা, তারপর তো ডাক্তারি। তো প্রথম পর্বে ওই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিলাম। এবার আজকের যে টপিক, সরাসরি চলে যাব। দেখুন, গতদিন মনে আছে যারা অনুষ্ঠান শুনেছিলেন বা যারা আজকে প্রথম শুনছেন তাদের জন্য মনে করে দিই, আমি বেশ কয়েকটা এপিসোডে প্রোটন পাম্প ইনহিবিটার্স, মানে ওই গ্যাস্ট্রিক বা গ্যাসের ওষুধ ক্যাপসুল যেগুলো খাওয়া হয় তাই নিয়ে ডিটেইলসে বলেছি। আর যত বলেছি, মানুষের কাছ থেকে যে সাড়া, যে ফোন, অনেক সময় উদ্বেগ এইসব এসছে, তাতে একটা অসুখের কথা কেউ বলছেন না। মানে যারা ফোন করছেন তারা যে কষ্টের কথা বলছেন যে হ্যাঁ আমি গ্যাসের ওষুধ খাই, তবু আমার এই অসুবিধে। সেই অসুবিধের কথা চিন্তা করে আমি বুঝতে পারলাম যে একটা অংশ, বড় অংশই হবে যারা নিয়মিত গ্যাসের ওষুধ খান। গ্যাসের ওষুধ খান মানে তাদের গ্যাসের অসুখ আছে, এটা হচ্ছে মানে তর্কশাস্ত্রের মানে প্রথম এটাই তাই হবে, যে আমরা ডিরাইভ করি না চিন্তা করে। তো প্রথম এই ডেরিভেশনটা এরকম হবে যে গ্যাসের ওষুধ খায়, তার মানে গ্যাসের রোগ আছে। কিন্তু দেখা যাচ্ছে এই গ্যাসের রোগ, এই কথাটা দিয়ে আমরা নানা রকম রোগকে বোঝাই।
আর তার মধ্যে একটা রোগ প্রচুর মানুষের আছে, কিন্তু ওই নামটা অনেকে অতটা হয়তো জানেন না বা মুখে আনতে চান না। আমি যেহেতু এত লোক জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন, ফ্রেশ করে আজকে ওই রোগটি নিয়ে আলোচনা শুরু করব। সেই রোগটির বাংলা কিছু নেই, এখনো করা হয়নি। আমি একটা বাংলা অনুবাদ করতে পারি, কিন্তু ওটা করতে আমি সাহস করছি না, কারণ তাহলে ব্যাপারটা আরও ভজকট হয়ে যাবে। রোগটির নাম হলো IBS, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই নামেই সারা পৃথিবীর মানুষই জানেন। আমি জানি না চীন দেশে বা রাশিয়ানরা ওদের নিজেদের ভাষায় কোনো IBSকে নিশ্চয়ই অন্য কোনো কিছু বের করেছে ওদের ভাষায়, তো সেটা জানি না। আমি সারা ভারতবর্ষের কথা বলছি, সবাই এই IBS রোগটাকে, ইরিটেবল বাওয়েল সিনড্রোমকে IBS বলেই জানে, ডাক্তারবাবুরাও তাই জানেন। এখন এই IBS নিয়ে কোনো কথা শুরু করতে গেলেই মানুষের মনে একটা দুটো তিনটে চারটে প্রশ্ন আসবে। যারা একটু যুক্তি মাথায় আছে, সেইভাবে চিন্তা করেন, প্রথমেই মানুষ জিজ্ঞাসা করবে, ডাক্তারবাবু IBS রোগটা কি? আমি এক্ষুনি বলবো। দ্বিতীয় একটা প্রশ্ন আছে, যারা IBS-এ ভুগছেন সাধারণত তারা এই ডাক্তার ওই ডাক্তার, ওই পরীক্ষা সেই পরীক্ষা, প্রথমে কলকাতায় বা পশ্চিমবঙ্গে দেখালেন, হলো না, ভেলোর, হায়দ্রাবাদ, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, AIGর কথা বলছি, সেখানে দেখালেন, এদিক ওদিক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা, কিন্তু মানে সব করে হয়তো গুগল সার্চ করে বা ডাক্তারদের কাছ থেকে জানলেন এটা এমন একটা রোগ যেটা কোনোদিন সারে না। IBS সম্পর্কে মানুষের ধারণা, আগে, আজ থেকে ধরুন এই 10 বছর আগেও ডাক্তার মহলেও এরকম একটা ধারণা ছিল যে IBS ও সারবে না, আপনাকে ওইটা নিয়েই থাকতে হবে, কম বেশি হবে। এইবার আমি এইটুকুনি বলার পরে IBS রোগটা কি, দেখুন, একটা প্রশ্নের একটা উত্তর যদি হয়, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আপনি আপনার এই মাঝখানে যেটা গেরুয়া রঙের পরে আছি এটা কি, সবাই বলবে এটা তো টাই, তাই না? এক কথা সবাই উত্তর দিতে পারবে। কিন্তু IBS-এর কোনো ডেফিনেশন এক কথায় হয় না। তো ব্যাপারটা কি? ব্যাপারটা এই যে IBS একটা সিমটমের সমাহার, মানে লক্ষণ, কিছু কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলোকে একসাথে হলে সেগুলোকে আমরা IBS বলি। তো তার মধ্যে 1, 2, 3 যদি ধরি, প্রথম হচ্ছে পেটে ব্যথা, কম ব্যথা, বেশি ব্যথা, বা এই ব্যথাটাকে কেউ পেটে অস্বস্তি এটাও ভাবতে পারেন। অর্থাৎ পেটে ব্যথা কম বা বেশি, অস্বস্তি, 1 নম্বর। 2 নম্বর, এইভাবে পড়ানো হয় ওই জন্য বলছি, বইতে আছে অল্টার্ড বাওয়েল হ্যাবিট। কি হলো অল্টার্ড বাওয়েল হ্যাবিট? এটা হচ্ছে এরকম যে আপনার সকালবেলা বা দুপুরবেলা সবারই পেট পরিষ্কার করার জন্য পায়খানা যান। তো এই যে আপনার কেউ সকালে যায়, কেউ দুপুরে যায়, কেউ একদিনও অন্তর যায়, এগুলো নর্মাল হতে পারে, কোনো অসুবিধা নেই। সেগুলো অল্টার করে যাবে, সকালে গিয়েও হচ্ছে না, বা 3 দিন পরে হঠাৎ খুব ডায়রিয়া মতো হয়ে গেল, তারপর আবার 4 দিন হচ্ছে না, পেটের মধ্যে দমসম ভাব, এই রকম অসুবিধে। অর্থাৎ অল্টার্ড বাওয়েল হ্যাবিট, একটা পেট ব্যথার কথা বললাম। 3 নম্বর হচ্ছে যে এইটা থেকে নানা রকম আমরা বলি অ্যালাইড সিমটমস। কীরকম? অনেকে বলবে আমার জয়েন্টে ব্যথা করছে, আমার গ্যাস এইসব জায়গায় চলে গেছে, গ্যাস মাথায় উঠে গেছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। এই সিমটমের কোনো শুরু শেষ কিছু নেই, এক একজনের কাছে এক এক রকম রূপে তিনি দেখা দেন। তো বুঝতে পারছেন যে ম্যালেরিয়া রোগ যেমন একদম স্ট্রেট কাট, যে মশা কামড়ালো, মশার সেই কামড়ের থেকে আপনার ম্যালেরিয়াল প্যারাসাইট ইনজেক্ট করে দিল, এবার আপনার বডির যে রেজিস্ট্যান্স পাওয়ার হয় সেটাকে ওভারকাম করলো অথবা পারলো না, আপনি ম্যালেরিয়ার কাঁপুনি জ্বরে কাঁপতে থাকলেন, ডাক্তারবাবু আসলেন, রক্ত পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়লো, ম্যালেরিয়ার ওষুধ দিল, আপনি
সেরে গেলেন, এইটা ক্রম, এইভাবে হয়। আইবিএস তো ওরকম কোনো ব্যাপার নয় যে মশা কামড়ে যেমন ম্যালেরিয়া হয় তেমনি আইবিএস তো ওইভাবে হয় না। আর সিমটমের যা আমি বললাম, তো এরম সিমটম তো অন্য যে কোনো কিছুতে হতে পারে। তো আইবিএস নিয়ে সারা পৃথিবীতে গত প্রায় 40 বছরে প্রচুর গবেষণা হয়েছে, কারণ প্রচুর মানুষ ভোগেন। তো সেইগুলোর থেকে যা জিস্ট, গবেষণালব্ধ জ্ঞান, সেটা একটু ছোট্ট করে আপনাকে জানাবো। তো আমার এইসব কথা বলবার আগে একটা কথা বলে দিই, একটু খুব থিওরিটিক্যাল কথা বলছি না, যারা আইবিএসে ভোগেন তাদের মধ্যে একজনও যদি এটা শোনেন, তো তার মাথায় কি চলছে বলুন তো? তার মাথায় একটাই কথা বলছে, মানে চলছে, ডাক্তারবাবু কি এত ব্যাপারটা নিয়ে ফেনাচ্ছেন, কি করে সারবো বলে দিন তো, রোগটা কি সারে? এটা কিন্তু আইবিএস রুগীদের মধ্যে একটা মানে আইবিএস যারা ভোগেন তাদের মধ্যে না বেশিক্ষণ কথাবার্তা ঠিক এক যুক্তি নিয়ে ঠান্ডা মাথায় বেশিক্ষণ ধরে অ্যানালিসিস তারা করার ক্ষমতা থাকে না। অ্যাটলিস্ট যখন আইবিএসটা ম্যানিফেস্ট হয় সেই সময় তারা মানে মূল ব্যাপারটা শুনতে চায়, যে কী করে সারবো, কী ইনভেস্টিগেশন করবো, কী করে ধরবো, একটা ফোন নিয়ে উত্তর দেবো। নমস্কার, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমার কিছুদিন ধরে হচ্ছে ঘাড়ের থেকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, এক সপ্তাহ 2 সপ্তাহ হবে। ঘাড়ের থেকে মানে যন্ত্রণাটা শুধু ঘাড়েই আছে, তাই তো? না মানে ঘাড় থেকে প্রচন্ড যন্ত্রণা হয়ে মাথাটা প্রচন্ড মানে যন্ত্রণা, মানে ঘাড় থেকে শুরু হয়ে মাথাটা পুরো যন্ত্রণা হচ্ছে তখন। তো ঘাড় থেকে মাথায় যন্ত্রণা গেল, গিয়ে তারপর একটু গা বমি ভাব নেই তো, যে মনে তো হচ্ছে না যে একটু বমি করে দিলে ভালো হয়ে যাবো? না বমি ভাব হচ্ছে না, কিন্তু সাফোকেশন হচ্ছে, মানে এটা কেমন যেন অস্বস্তি ভাব। হ্যাঁ, কিন্তু গা গোলানো ভাবও নেই? গা গোলানো না, ওরকম ওরকম কিছু একটা নেই, খেতে ইচ্ছা হচ্ছে না। খালি 7-10 দিন ধরে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও, তো আপনার কি আগে কখনো কোনো কারণে মানে নাক দিয়ে সর্দি, মাঝে মাঝে সর্দি জ্বর বা ব্যথা কমানোর কোনো ওষুধ? তখন ঠান্ডার ধাত ছিল, মানে একটু ঠান্ডা লাগলেই সর্দি মানে হতো, সর্দি কাশি হতো, কাশি হলে বুকে কফ বসে যেত। এখন সেটা নেই খুব একটা। আপনি আপনার নামটা বলুন তো, আর কোত্থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কে বলছেন? দেবলীনা পাল। আচ্ছা, দেবলীনা পাল, তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই অসুবিধার জন্য এখন ওষুধপত্র কিছু খাচ্ছেন? না সেরকম ডাক্তার দেখিয়েছেন? না, মাঝে মাঝে মানে চোখটা বন্ধ করে শুয়ে থাকলে কিংবা একটু বাম লাগালে যদি ঠিক হয়ে যায়, ওই ওই করে করে ইয়ে হচ্ছে, কিন্তু তাতে কিছু হচ্ছে না। খানিকক্ষণ যতক্ষণ ততক্ষণ। তা ঘরে বাম ছিল আগে থেকে? বাম মানে ভিক্স থাকে না, না ভিক্স থাকে, আপনার ঘরে ছিল আগে থেকে? হ্যাঁ হ্যাঁ। ওটা কি জন্য ছিল, কার যন্ত্রণার জন্য ব্যবহার করা হতো? কারণ না মানে তো আমি কিনে রেখেছি, মাঝে মাঝে আমার ঠান্ডা লাগলে নাকে মানে এটা গেলে নাকের সর্দিতে কি হয়, এবার বলে নাকে কপালে দেওয়ার জন্য, মাথাটা যন্ত্রণা করার জন্য কিনে রেখেছি। মানে আপনি এখন শুরু করলেন তো যে 8-10 দিন ধরে হচ্ছে, তাতে আমি ভেবে নিচ্ছিলাম যে আগে ছিল না, তাহলে আগেও কিছু অসুবিধা ছিল যার জন্য ঘরে বামটা কিনে রাখা ছিল, তাই না? হ্যাঁ, বাড়ি আরো সব লোকজন বাবার লাগে, তো সেই জন্য রেখে দিয়েছিল, পায়ে লেগে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দিয়েছে। আচ্ছা, তো দেখুন, এটা সব থেকে সোজা সমাধান হচ্ছে আরো 5-7 দিন ওই বাম লাগিয়ে একটু বেশি ঘুমিয়ে দেখুন কমে কিনা। যদি না কমে, নিতে পারি? অবশ্যই নিতে পারেন। আমরা আসলে এটা ভাবি এরম ভাবে। আপনার আন্দাজ বয়সটা বলতে পারবেন? 34। আচ্ছা, আপনার যা এজ, অনেক সময় হয় কি আমাদের ঘাড়ে সার্ভিক্যাল স্পন্ডিলোসিস বলে একটা প্রবলেম হয় আমাদের এই শিরদাঁড়ায় ওপর দিকে। তো সেইখানে সেটা যদি হয় তাহলে এরম হতে পারে, এবং সেটা হয়েছে না অন্য কিছু হয়েছে, সেটা ওই গাবমি ভাব থাকলে অন্য কিছু ভাবা হতো, যেহেতু গাবমি ভাব নেই, এটা সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের দিকে যাচ্ছে। এর একটা বোঝবার গ্যাসের থেকে কি হয় সমস্যাটা, ওটা বলছি। এই যে গ্যাসের থেকে যে বলছেন, সেটা আজকে আইবিএস নিয়ে আলোচনা করছি, ওর মধ্যে পরিষ্কার করব।
কিন্তু এর জন্য একটা মানে আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে একদম বাংলা রাস্তা আছে। বাংলা রাস্তা মানে হচ্ছে সোজা, যেটা গত কয়েকশো বছর ধরে আমাদের ঠাকুমা দিদিমারা করতেন। আপনার মনে আছে? আপনি জানেন? আপনার বয়স্ক কেউ বলেছে করতে? কি বললাম? বালিশ গরম, রোদ্দুরে বালিশ দিয়ে খুব গরম করে সেটার উপর শোয়া। না না না, শুনিনি। শোনেননি না? আর তাহলে লোকে ভুলে যাচ্ছে আমাদের ট্র্যাডিশনাল চিকিৎসার ব্যাপারটা, মানুষ ভুলে যাচ্ছে। ওই গরম করে বালিশ করে সেটাতে শোয়া, সেটা মাথায় দিয়ে ঘাড়ে দিয়ে শোয়া, এতে দুদিন করে। গরম মানে কিসের উপর গরম? মানে এখন দুপুরবেলা হারিকেন টাইপ? না, হ্যারিকেন করা দুপুরবেলা যা রোদ্দুর, আপনার ছাদে বালিশ ছাদে দিয়ে কিছু মানে এনার্জি খরচা করার দরকার নেই। হ্যাঁ, এই জিনিসটা যে বালিশ গরম মানে ধরুন চাদর বিছানার জিনিসপত্র রোদে দিয়ে শুলে নাকি বলে পিঠে ব্যথা হচ্ছে। হ্যাঁ, এগুলো শুনেছেন? এই তো মনে পড়ে গেছে না? তো ওই বালিশ রোদে দিয়ে খুব গরম করে শুলে যদি কমে যায়, আপনার ঝামেলা খতম। তাতে যদি না কমে, তাহলে ডাক্তার দেখাতে হবে, এক্সরে সার্ভিক্যাল স্পাইন করতে হবে, সেটা অন্যদিকে গেল, তখন চলবে। আর তার আগে এখনো পর্যন্ত বালিশ গরম আর বাম লাগানো, এর বাইরে যাওয়ার দরকার নেই। ব্যথার ওষুধের ভূমিকা নেই। আর একটা আপনি প্রশ্ন করেছেন যে গ্যাস থেকে এটা হচ্ছে কিনা। এই যে আমাদের বাংলা ভাষায় গ্যাস কথাটা, সেটা দিয়ে এত কিছু বোঝায়, এত কিছু হয় যে বলাই যেতে পারে গ্যাস থেকেও হতে পারে। এবং এই আজকে আমি যে আইবিএস নিয়ে কথা শুরু করেছি, সেটাতে আপনি পুরো বুঝতে পারবেন, যদি একটু সময় থাকে, একটু শুনলে বুঝতে পারবেন। ঠিক আছে? আর কিছু প্রশ্ন? আমি তাহলে বিচ্ছিন্ন করছি লাইন। ধন্যবাদ। হাওড়া থেকে ফোন করেছিলেন। আচ্ছা, আমি আইবিএস খুব ফাস্ট সাবজেক্ট। আমি তো প্রথমেই শুরু করলাম এই বলে যে ইরিটেবল বাউল সিনড্রোম কোনো একটা ওই ম্যালেরিয়ার মতো একটা স্পেসিফিক ব্যাপার নয়, খুব ছড়ানো ছেটানো, হতেও পারে নাও হতে পারে, আগেও যেতে পারি, পিছিয়েও যেতে পারি, ডাইনে যেতে পারি, বাইরে, এরকম একটা খুব মানে লুজ বলতে পারি, মানে টাইটের উল্টো আর কি, এইরকম একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা কনসেপ্ট। তো আমি বলছিলাম তাহলে আইবিএসটা হয়েছে বা আমরা কিভাবে ডিফাইন করি। আমরা বলি যে কয়েকটা সিমটম থাকতে হবে, তাহলে আইবিএসের কথা চিন্তা করা যায়। তার মধ্যে একটা বলেছি পেটে ব্যথা, আর একটা বলেছি অল্টার্ড বাউল হ্যাবিট। এই দুটো বলে তারপরে আমি বললাম কি, যা বলতে যাচ্ছিলাম তাতে একজন আইবিএস রুগী হিসেবে নিজেকে কল্পনা করে, এতদিন এত রুগী দেখি তো তাদের মাথায় কি চলে। তাদের মাথায় ওরকম চলে যে কি ডাক্তারবাবু এতক্ষণ ধরে বলে চলেছেন, বলে দিন না যে কি করলে সারবো আর কি পরীক্ষা করলে ধরা পড়বে। তারা একদম স্ট্রেট ওই জিনিসটুকুনিই চায়। তো তাদের কথাও শুনতে হবে, কারণ অনুষ্ঠান কিন্তু যিনি ভুগছেন তার ভোগান্তি কমানোর, তারপর জেনারেল নলেজ বাড়ার ব্যাপারটা সে তো আছে। দেখুন, আইবিএস সেফ যদি কেউ বলে আর কি যে আইবিএস এই একটা ওষুধে সারবে, এই পৃথিবীর একমাত্র রোগ বা কয়েকটা রোগের মধ্যে একটা, যেটা কোনো স্পেসিফিক একটা রোগে একটা ওষুধে সারে না মশাই, বা স্পেসিফিক দুটো ওষুধে আইবিএস সারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা শুনে হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখনকার দিনের চিকিৎসায়, এই যে চিকিৎসা যেটা বলছি, সেই চিকিৎসার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু প্রত্যেকটা রোগীর জন্য, আইবিএস রোগীর জন্য চিকিৎসা আলাদা আলাদা। কীরকম একটা, আমি এর স্ট্রেট উল্টো দিকের কথাটা বলি, প্রত্যেকটা ম্যালেরিয়ার রোগীর জন্য চিকিৎসা এক। সেই পুরনো দিনের কুইনিন থেকে এখনকার দিনের ক্লোরোকুইন বা আরও যে কম্বিনেশনস আছে, ম্যালেরিয়া হলে কিন্তু সে পৃথিবীর যে জায়গায় যান ম্যালেরিয়া হোক, একই ওষুধে সারবে। আর আইবিএস হলে পৃথিবীর যে জায়গায় আইবিএস হোক, একই ওষুধে সারবে না। ওই জন্য দুটো আলাদা কনসেপ্টে, কতটা আলাদা বোঝবার জন্য আমি বলছি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা রুগীর আলাদা করে স্ট্রাকচার্ড বলুন, টেইলার্ড বলুন, আলাদা আলাদা ট্রিটমেন্ট দরকার আছে, রোগ সারবে। এই সারবে কথাটা যেই আমি বললাম না, যত জুনিয়র ডাক্তার আছেন
বা যারা প্র্যাকটিসিং ডক্টর যারা চিন্তা করেন তারা বলে এই ডক্টর সরকার এটা ঠিক বললেন না, বইতে লেখা আছে যে আইবিএস সারে না, খালি সিমটোম্যাটিক্যালি পেশেন্টকে ভালো রাখা যায়। আর আমি কি বললাম, আমি বললাম আইবিএস সারবে, তাহলে আমি অ্যান্টাগনাইজ করছি বইয়ের কথার বা এতদিনকার কনসেপ্টের উল্টো কথা বলছি। কেন বলছি আমি সেটা বলছি, সারবে একটু ফোন নিয়ে। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার। নমস্কার। আমি আমি একটু কল্যাণ থেকে একজন পেশেন্ট, মানে আমার একটু খুব একটা কথা আছে। হ্যাঁ বলুন না প্লিজ, বলছি আপনার নামটা বলবেন। এই যে ঘন ঘন হাই উঠে, কোথা কিসের জন্য হয়? লেবার থেকে নাকি? বলুন। হ্যাঁ, একটু ক্লিয়ার করেন। একজন ডাক্তার একরকম বলে। হ্যাঁ, আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে অমিত বিশ্বাস। আচ্ছা, বয়স এই 60-এর কাছাকাছি। আচ্ছা 60, ঠিক আছে। আচ্ছা, ঘন ঘন হাই ওঠে এই নিয়ে আপনি জিজ্ঞাসা করছেন। আমি একটা প্রশ্ন আপনাকে করি, আপনি আমাকে উত্তর দিত। ধরুন ঘন ঘন হাই উঠলো, তাতে আপনার কি এসে গেল? হাই তুলবেন? না না, এবার ধরে না, কাজে যাচ্ছি, অনেক আছে, এত হাই উঠে, ঘুমিয়ে উঠেও হাই ওঠে না, কারণটা আমি জানতে চাইছি। এরকম কিছু কারণ আছে হাই ওঠার? তাহলে আপনার প্রশ্নের প্রথম উত্তর দিতে হবে হাই কেন ওঠে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, একটা প্রশ্নের একটা উত্তর দিতে হলে হাই ওঠে ব্রেনে হাইপক্সিমিয়া বলে একটা কথা আছে। এর সোজা বাংলা উত্তর হলো, আমাদের ব্রেনকে আমি আর ডিফাইন করার চেষ্টা করছি না, ব্রেন বলতে মস্তিষ্ক সবাই জানেন, অন্যদিকে চলে যাব। তো ব্রেনের জন্য সবসময় ব্রেন কাজ যখন করে, ব্রেনের না একটা অংশ আছে, আবার একটু ভেতরে যেতেই হবে। ব্রেনটা পুরো সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। তো এর মধ্যে আছেটা কি, আমাদের ব্রেন আছে, আমাদের স্পাইনাল কর্ড আছে, মূলত এইটা। তো এর মধ্যে ব্রেনের বড় একটা অংশ যখন আমরা ঘুমিয়ে থাকি না, অর্থাৎ এই যে আমি কথা বলছি এখন, ব্রেন পুরোপুরি অ্যাক্টিভ, কখন কি পড়েছিলাম, কখন কি রুগী দেখেছি, সব চলে আসছে কিন্তু ব্রেনের মধ্যে। আমাকে দিয়ে যা যা মুভমেন্ট করানোর করে কথাগুলো বেরোচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন, আপনার কথা শুনে আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ব্রেন, অ্যাক্টিভ ব্রেনের ফাংশন। এইবার যখন আমি ঘুমিয়ে রয়েছি তখন একটা পার্ট কাজ করে না, আর একটা কোনো কোনো পার্ট তখনও কাজ করে চলে। তো আমি ওর ভেতরে যখন যাব না, কারণ তা কাকে রিফ্লেক্স অ্যাকশন বলে কি বলে ওইসব মানে বলতে হবে। যে মূল ব্যাপারটা, অর্থাৎ এই যে আপনার হাই উঠছে, যেটাকে আমরা ইয়নিং বলি, তো তাতে এই হাইপক্সিমিয়া যদি ঘটে তখন তার জন্য হাই ওঠে। এছাড়া যদি নার্ভের কোনো কয়েকটা প্রবলেম, এটাকে প্রবলেম বলবো না, এক অবস্থা বলবো, কারণ এটা কোনো প্রবলেম নয়, তখনও হাই উঠতে পারে। অর্থাৎ মূল আপনি যেটা ফেস করছেন সেটা হচ্ছে যে আপনি ভালোভাবে ঘুমিয়ে যখন বেরোচ্ছেন বাইরে, তখনও অন্য লোকে জিজ্ঞেস করছে তোমার কি ঘুম হয়নি, এত হাই তুলছো? এই জিনিসটা আমি 7 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে হাই উঠে, মানে আরো সামনে বসে আছে, তখন কারণে দেখি না। হ্যাঁ, তা আমাকে নানা অনেকে অনেক বলে অক্সিজেন কম ঢোকে। হ্যাঁ, বলে আপনার কাছে ক্লিয়ার হবে, আপনার প্রোগ্রাম আমি ডেলি দেখি মোটামুটি পরিবারে। ধন্যবাদ। তা আমি এটা পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, প্রোগ্রাম দেখি, তা আমি তো আপনি উত্তর দেন, আমি ওইটা জিজ্ঞেস করে, লাইনে তো ফসল পাওয়া যায় না, আজকে পেয়ে গেলাম। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। আমি পরিষ্কার করে বলে দিই, যদি মনে হয় যে এটা একটা অসুবিধা হচ্ছে, মানে হাই ওঠাটা একটা আপনার যেখানে কাজ করছেন বা বাইরে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রথমে যে নিদান দিই, কোনো ওষুধপত্র দিই না। হাই ওঠার এই যে ব্যাপারটা আমি বললাম হাইপক্সেমিয়া, সেটা ব্রেন এইভাবে মানে ইন্টারপ্রেট করছে ব্যাপারটাকে। তো সবসময় ব্রেন যে ঠিক ইন্টারপ্রেট করবে সেটা হয় না, অনেক সময় ভুলভাল ইন্টারপ্রেট করে ফেলে। তার অনেক খাওয়াচ্ছি আপনাকে একটু। হ্যাঁ, অনেক সময় কি হতো, যেটা চিন্তা করি না উল্টো পাল্টা স্বপ্ন দেখি। হ্যাঁ, আমি ওই জায়গাতে যাচ্ছি, আমি যাচ্ছি। তো এই যে ব্রেন সবসময় ঠিক ইন্টারপ্রেট করে না, আর কেউ মনে করছে আমি আরাম করে ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি। এই যে ভালো ঘুম, এই ঘুমটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। মূল ব্যাপারটা হচ্ছে আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনি এইটা ভেবে উঠছেন কি আমার একটা কাজ আছে সেখানে যেতে হবে, না আপনি এইভাবে উঠছেন
আমার সারা দিনটা ছুটি, আমার কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই। আমি ঘুম থেকে উঠে আরও 1-1.5 ঘন্টা বিছানায় শুয়ে খবরের কাগজ পড়বো, বা যদি কারো বেড টি নেওয়ার অভ্যেস থাকে বেড টি নেবো, মানে রিল্যাক্স করবো। আমার কোথাও চাপ নেই, আমার যাওয়ারও নেই কোথাও, আমার কোথাও বাজার করার নেই, অফিস যাওয়ার নেই, এই অর্থাৎ পুরো মানে রিল্যাক্সড। এরকম না আপনার ঘুম থেকে উঠে আমাকে এক্ষুনি বাজার যেতে হবে, আমাকে অফিস যেতে হবে, আমার এই কাজটা জমে রয়েছে সেটা শেষ করতে হবে, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে ফোন করতে হবে, মানে এই রকম অবস্থার মধ্যে আপনি থাকেন না। প্রথমে যেটা বললাম, হ্যাঁ, ওই ডেলি রুটিনের একটা তো ব্যাপার থাকেই, কর্মজীবন আছে, হ্যাঁ, যেতে হবে, রেডি হতে হবে, এক্সারসাইজ আছে, হ্যাঁ, এগুলো তো থাকেই। হ্যাঁ, একটু বলে দিই, যাদের বয়স 55-60 এরকম বয়স হয়েছে, কি পুরুষ মানুষ কি মহিলা, সবার জন্য, যদি আমি যেটা বলছি শুনে আপনারা অনেকে হাসবেন, কিন্তু কিন্তু আমি ভুলি না কোনো কথা, না, বলার কথা বলছি না। কিন্তু একটু- মানে বাড়িতে অনেকে না এই গান থেকে ভুলে যায় বা অন্য কিছু হয়, আমার কিন্তু একদম না, বলার কথা বলছি বলা না। থাকে। আমি বলছি যে এইরকমভাবে যদি চলতে পারেন, যে আমি ঘুম থেকে ওঠার পরও 1 ঘন্টা বিছানায় আরাম করব, মানে সবসময় খুব রিল্যাক্স থাকা, মানে একটা বয়সের পর। কারণ যার বয়স 18-20 তাকে কিন্তু জীবন সংগ্রামের জন্য, ক্যারিয়ার তৈরির জন্য পৃথিবীর সাথে সামনা করতে হবে। এটা পৃথিবীর সাথে যুদ্ধ কথাটা আমি সরিয়ে নিলাম, কারণ এই যুদ্ধ বললেই চারপাশে এখন অনেক যুদ্ধ, তো ওই জন্য সরিয়ে নিলাম 18-20 বছর একটি ছেলে বা মেয়েকে। কিন্তু যার 55-60 বছর বয়স, তার তো এবার একটু রিল্যাক্স করার দরকার আছে। সে তখনও যদি চড়িয়ে বেড়ায় যে এক্ষুনি আমাকে ওখানে যেতে হবে, সেখানে যেতে হবে, সবসময় টেনশনের মধ্যে আছি, চাপের মধ্যে আছি, তাহলে যেটাকে ঘুম ভালো হয়েছে বলে মনে করছেন, সেটা আসলে ভালো ঘুম নয়। এই জায়গাটা, এটা কোনো ওষুধ, ভালো ঘুম হলে, আমি তো জানি ভালো ঘুম হলে হালকা খাওয়া উঠবে নাকি? হ্যাঁ, ভালো ঘুম হওয়ার পরে যদি 1 ঘন্টা রিল্যাক্স করেন বিছানায় শুয়ে, 1 ঘন্টা রিল্যাক্স, 1 ঘন্টা একদম রিল্যাক্স, অন্য গল্পের বই পড়ুন, গল্প বই, সেটা কর্মজীবন শেষ হওয়ার পরে হবে, এখন তো হওয়া সম্ভব না। তাহলে হাইটাও ওই কর্মজীবনের পরেই কমবে, বন্ধ হবে, হ্যাঁ, আপনি এরকম ভাববেন না যে ডাক্তারবাবু একটা ওষুধ দিয়ে হাই কমিয়ে দেবে। না, আমি যদি কমানো যায়, কারণটা জানতে চাই। ওই কারণটা বললাম, একটা প্রশ্নের একটা তুলে, হাইপক্সিমিয়া ইন দ্য ব্রেন। আচ্ছা, ব্রেন পারসিভ করছে এইভাবে যে অক্সিজেনেশন কম হচ্ছে। ঘুম ভেঙে যাওয়ার পরে 1 ঘন্টা যদি গল্পের বই পড়ি, এটা আস্তে আস্তে বেড়ে থেকে হবে। হ্যাঁ, তার মধ্যে যদি আবার ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়বেন, আচ্ছা, আরেকবার যদি আবার ঘুমিয়ে তখন আবার উঠবেন, তাহলে প্রবলেমটা হবে না। আর একটা কথা ডাক্তারবাবু, প্রচন্ড গরম পড়ছে তো, হ্যাঁ, এই প্রচন্ড গরমে মানে মানে একটু শরীর ঠিক রাখার জন্য মানে মানে জল বা কোনো ওয়াটার কিরকম ইনটেক করলে বা কোনো ধরনের আছে কিনা, মানে এখন তো শরীরে লিভারকে একটু বেশি খাটতে হয়, হ্যাঁ, এই ধরনের কিছু একটু টিপস দেন কাইন্ডলি, একটু উপকৃত। না, নিশ্চয়। দেখুন, প্রচন্ড গরমে উপকৃত হয় গরমে। হ্যাঁ, আমার গতকালেরই অভিজ্ঞতা আছে। আমি একটা জায়গায় দুপুরবেলা যেতে হয়েছিল, বিরাট বড় র্যালি ছিল আমাদের প্রধানমন্ত্রীর, সেইখানে গিয়ে বলছি, হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে চেষ্টা করতে হবে দুপুরবেলা না বেরোবার জন্য, ডাইরেক্ট সানলাইটে যাতে এক্সপোজ না হন, এটা প্রথম। যদি রোদ চশমা বা কুলাতা জামা পরে, হ্যাঁ, মানে অগত্যা, মানে উপায় নেই, বেরোতে হয়েছে, তাহলে হ্যাঁ বেরোতে হয়েছে, তাহলে একটা একটু ভেজা গামছা বা তোয়ালে, লোকে হাসুক যাই করুক। কোন সময়টা মানে ডেঞ্জারাস পিরিয়ডের মধ্যে পড়ে? 12টা থেকে 3টে নাকি 2টো এরকম? এখন যা রোদ্রু, সেটা 9:30 10টা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত। আচ্ছা, 10:30 তার আগে যা কাজ করে ঘরে সম্ভব না ডাক্তারবাবু। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে সম্ভব না, আপনার ক্ষেত্রে করতে হবে সেটা। ওই সময়টা তো অফিস বা আমাদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, কম ভিজে, তখন কি ওই কাপড় জড়িয়ে জলে ভিজিয়ে ওরা কিছুটা সেট করবে? সেটা বলছি, পুরো মুখ, মাথা, ঘাড় পুরো ঢাকতে হবে, শুধু চোখ দুটো খোলা থাকে, মানে ডাকাত দেখতে লাগবে আর কি। তো কোনো ভূমিকা নেই, একদম কোনো ভূমিকা নেই। চিন্তায় ভুল তো, আপনি চিন্তা করুন না, আপনার কি প্রবলেমটা ইউভি থেকে নাকি? সানস্ক্রিন ইউভি থেকে প্রোটেকশন দেয়, হিট থেকে কোথায় প্রোটেকশন দেবে?
গরম তো হিট একটা জলটা একটু অতিরিক্ত বেশি খাওয়া উচিত তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা নিয়ে ডাবের পানি একটু খাওয়া যেতে পারে, তাই তো? কি খাওয়া যেতে পারে? ডাবের জল টল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবের জল খেতে পারে, কোনো অসুবিধা নেই। ডাবের জল কি এই সময় হেল্প করবে তো? কি ডাবের জলে? ডাবের জল এই সময় কি গরমে হেল্প করবে শরীরকে? গরমে হেল্প, এমনি জলও হেল্প করবে, ডাবের জলও হেল্প করবে। আসলে আপনি যদি এরম বলতে চান যে ডাবের জলে পটাশিয়াম আছে, ওটা হেল্প করবে কিনা, বলে ভিটামিন ডাবের জলে প্রচুর খনিজ এসব আছে বলে। খুব স্পেসিফিক বলছে আর আপনার কাছে শোনার তো পার্থক্য আছে। ডাবের জলটাই হেল্প করবে, এমনি জলও খাবার জল হেল্প করবে। হ্যাঁ ডাবের জল। কোন ডাবটা ভালো শাঁসওয়ালা না কচি ডাবটা? কার জন্য? মানে যেকোনো না না যেকোনো সাধারণ মানুষের জন্য? না না, সাধারণ মানুষ অসাধারণ মানুষ না, কম বয়সী যারা, তারা শাঁসওয়ালা ডাব খাওয়া, যার জলটা মিষ্টি হয়ে যায়, ভালো। হ্যাঁ ক্যালোরিও ভালো, খাবারও ভালো। কিন্তু এজ যাদের বেশি, যত কচি ডাবের জল খাবেন তত ভালো, এজ বেশি হলে। মার সুগার আছে, সে কি ডাব খেতে পারবে? হ্যাঁ কচি ডাবের জল অবশ্যই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। নুন লবণ লবণ যেগুলোতে শ্বাস তৈরি হয়নি খেতে পারবে? খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু প্রশ্ন নেই, ধন্যবাদ একটু আপনাকে। ঠিক আছে ঠিক আছে। অনেক মানুষের নানা রকম প্রশ্ন আছে, জবাব দেবো আমি। উনি ফোন করার আগে যে জায়গাটা ছিলাম, তাহলে আমি যে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে বলতে শুরু করেছি, এটা কয়েকটা এপিসোড যাবে, তো একজন আইবিএস রুগীর দৃষ্টিভঙ্গি থেকে যে ওই দুটো প্রশ্ন, ওটা আগে জবাব দিয়ে দেবো। কারণ একজনও যদি আইবিএস দৃষ্টিভঙ্গি নিয়ে শোনেন, মানে যেই আইবিএসে ভুগছেন, সে কিন্তু কনস্ট্যান্টলি ইরিটেটেড হচ্ছে এই বলে যে ডাক্তারবাবু কিছুদিন এত ফেনাচ্ছে যে মানে আমি কি করব, কোন ওষুধে সারবে। আমি বললাম কোনো একটা ওষুধে সারবে না, প্রত্যেকটা রুগীর জন্য আলাদা আলাদা প্রেসক্রিপশন। এক নম্বর বললাম। দ্বিতীয় নম্বর বললাম যে যদিও এরকম বলা আছে যে আইবিএস সারে না, এখন আমি বলছি আইবিএস সেরে যায়। মানে বইতে অন্য জায়গায় কনসেপ্ট তৈরি করা এরমভাবে হয় যে আইবিএসের ওই সিমটমটা কম রাখা যায়, কিন্তু রোগ সারবে না, এখন তা নয়, রোগ সারবে, সেরকম করা যায়। তৃতীয়, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আইবিএস রুগী জিজ্ঞেস করবে যে আমি ওই ডাক্তারকে দিয়ে দেখিয়েছিলাম, সে বললো যে তোমার গ্যাসের রোগ আছে। আরেকজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, সে বললো তোমার গ্যাস্ট্রিক আলসার আছে। আরেকজন বললো কোলোনোস্কোপি করে কিছু পাইনি। আরেকজন বললো যে তোমাকে ফুল বডি চেক আপ করতে হবে। তো ডাক্তারবাবু আমি কি পরীক্ষা করে আইবিএস ধরতে পারবো? এরকমভাবে লোকের জিজ্ঞাসা, লোকের মানে আইবিএস রুগী। তো দেখুন, কিছুদিন আগে পর্যন্ত না আমরা আইবিএসটা ডায়াগনোসিস করবার জন্য তার যে অন্য কোনো রোগ নেই, অর্থাৎ বাই এলিমিনেশন, অর্থাৎ এই পরীক্ষা ওই পরীক্ষা করে যে না তোমার গ্যাস্ট্রিক আলসার নেই, না তোমার গ্যাস্ট্রাইটিস নেই, না তোমার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নেই, না তোমার আইবিডি মানে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এই সবগুলো নেই বলে, এইসব নানা রকম নেই, তার মানে তোমার আইবিএস আছে, এইভাবে চিন্তা করতাম। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো আমরা ডিটেক্ট করে আইবিএস আছে কি না সেটা জানবার চেষ্টা করি। এই চেষ্টা কথাটা ইউজ করছি এই জন্য, ওতে কিন্তু আসলে আইবিএস ডায়াগনোসিস হয় না, কিন্তু একটা চেষ্টা করা যায়। সেটা কীরকম? দেখুন, আইবিএসের যে টাইপগুলো আছে সেগুলোকে এরমভাবে বলা হয় লোককে পড়াবার জন্য, যে আইবিএস সি। আপনি ভাবছেন সিটা আবার কি? সিটা হলো কনস্টিপেশন, অর্থাৎ কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, যেখানে লোকে বলছে আমার কিছুতেই পায়খানা হচ্ছে না। বুঝতেই পারছেন উল্টোটা কী হবে? আইবিএস ডি মানে হচ্ছে ডায়রিয়া প্রিডমিনেন্ট ইরিটেবল বাউল সিনড্রোম। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে তারপরে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, বলুন। খাওয়ার পরে আপনি কে বলছেন, কোথেকে বলছেন? বুকের ঠিক তলাটাতে একটা ব্যথা হয়, অথবা জায়গাটা আর কি। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথেকে বলছেন একটু দয়া করে? আমি মথুরা থেকে কমল দাশগুপ্ত বলছি। কমল দাশগুপ্ত? হ্যাঁ হ্যাঁ।
বাহ, আপনার নাম তো খুব আপনি কমল দাশগুপ্ত সব বাঙালি চেনে, আপনি জানেন তো গানের জগতের কমল দাশগুপ্ত। হ্যাঁ, কমলবাবু বলুন, আপনার প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা বলুন, শুনবো। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন, আমি শুনবো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার বুকের ঠিক নিচটাতে একটা ব্যথা হয় আর কি। ওইখানটায় হজমের যেখানটায় আর কি জায়গা বলে ওইখানটাতে ব্যথাটা হয়। দাঁড়ান, হজমের জায়গা কোনটা? ওই বুকের ঠিক নিচটায়। ও মানে বুক আর পেটের মাঝখানটা, এটাই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বুক আর আচ্ছা পেটের আচ্ছা, মাঝখানটায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওখানটা ব্যথা হয়, হ্যাঁ হ্যাঁ। তারপর ব্যথা কমে যায়, কমে যায় তো? ব্যথাটা কমে যায় কি? হ্যাঁ। আপনি ফোনে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই যে ব্যথা হয়, সেটা নিজে থেকে কমে যায় না ওষুধপত্র খেয়ে কমাতে হয়? হ্যাঁ, বলুন তো, ওষুধপত্র তো খেতেই হয়। ওই র্যামলেট দিই, তারপরে গ্যাসের ওষুধ এসব খাই। হ্যাঁ, তো এসব খেয়ে কমে যায়। হ্যাঁ, কমে যায়, অনেক সময় লাগে আর কি। ও, দেখুন যেটা খাই সেটা হজম হয় না। হজম যে হয় না বোঝেন কি করে? হজম হয় না বলতে ধরুন আপনার মাছটা খেলাম, মাছে ঢেকুর উঠলো, হুম একটা পাঁপড় খেলাম, পাঁপড়ে ঢেকুর উঠলো। তাই তো, ঠিক 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 ঠিক। তো এটার জন্য ডাক্তারবাবুকে দেখানো হয়েছে? ডাক্তারবাবু কোনো প্রেসক্রিপশন, কোনো নিদান এসব কিছু করেছেন? না না, আমি সেরকম কিছু দেখাইনি। এই মাঝখানে খোলো হয়েছে আর কি। আর অন্যান্য সমস্যা আছে, সেগুলো দেখাতে দেখাতে চলে যাচ্ছে। ও, তার মানে এই খাওয়া দাওয়ার পরেই দেখছি ব্যথাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য অন্য সমস্যার জন্য ওষুধপত্র খাচ্ছেন কিছু, তাই তো? হ্যাঁ, ওই আপনার সুগার আছে, প্রেশার আছে, এগুলো তো ওষুধ খাই। তারপরে ইদানিং আবার একটা নিউরোর প্রবলেম হয়েছে, পায়ের তলাটা খুব ব্যথা করে। ব্যথা করে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একটা কথা একটু পরিষ্কার করে বলে দিই, একটু সবাই শুনবেন। যারা ব্লাড সুগারের রোগে ভুগছেন, আমরা ডায়াবেটিস মেলিটাস বলি, তো তাতে যদি আনকন্ট্রোলড ব্লাড সুগার লেভেল থাকে, একটা সোজা হিসেব করে বলে দিই, মানে কনস্ট্যান্টলি পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার 180 মিলিগ্রাম/%-এর ওপরে, বা HbA1c 7-এর ওপরে কনস্ট্যান্টলি রয়ে গেছে, 2-4 বার থাকলে কোনো ব্যাপার না, তারপর সেটা নামিয়ে আনলে ঠিক আছে। যদি সেরকম থাকে, তাহলে আমাদের যে ইন্টেস্টিনাল মুভমেন্ট তো আপনিও বুঝতে পারছেন, মানুষও সবাই জানে, মানে আমরা যখন খাবার খাচ্ছি, এটা তো একটা এরকম নল নয় যে ওপর থেকে দিলাম টুক করে নিচে পড়ে গেল। যদি সেটা হতো তাহলে মাথা নিচু করে আপনি একটা পা ওপর দিকে করে রসগোল্লা চিবিয়ে খেতে পারতেন না। আপনি মাথা নিচু করে পা উঁচু করে দেখবেন, রসগোল্লা দিলে চিবিয়ে চিবিয়ে খাবেন এবং সেটা গিলতেও পারবেন। অর্থাৎ একটা অ্যাক্টিভ মুভমেন্ট আছে। ওই অ্যাক্টিভ মুভমেন্টটা মানে যারা ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে চিন্তা করেন তাদের জন্য খুব সুন্দর গল্প, যে কীভাবে অ্যাক্টিভ মুভমেন্টটা হচ্ছে। তো ওই অ্যাক্টিভ মুভমেন্টটা উল্টোটা, অর্থাৎ মুভমেন্টটা স্লথ করা বা ঠিকমতো মুভমেন্ট হবে না যদি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস থাকে। এই ফ্যাক্টরটা আপনার জন্য কাজ করছে কিনা আমি জানি না, কারণ তাহলে আরও অনেক কিছু জানতে বুঝতে হয়। তো আপনি কাইন্ডলি যে ডাক্তারবাবুর সাথে কথা বলছেন, বা আপনার HbA1c এখন কত আছে, আপনি অবহিত আছেন, বলতে পারবেন? ঠিক আছে, সুগার হচ্ছে আপনার ওই 135 এরকম। এটা কি খাবার 2 ঘন্টা পর না খালি পেটে? টিপিটা হচ্ছে 135। ওয়েল আন্ডার কন্ট্রোল, তাহলে এইসব কোনো কারণের জন্য হচ্ছে না। তাহলে হ্যাঁ, সব থেকে কমন কারণটা বলে দিই, খাবার বা জল থেকে হওয়া হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার প্যালেরি, একই ধরুন গ্রুপের জীবাণু, সেই জনিত সংক্রমণ থেকে হতে পারে। কয়েকটা দিনের জন্য খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খান, ঠিক আছে? তাতে যদি না কমে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আর এই অসুবিধাটা হচ্ছে কেন? এটা হচ্ছে, তার কারণটা হচ্ছে বিবিধ কারণ। তার মধ্যে গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে, আবার IBS এর শুরুও ঠিক এই থেকে হয়। এইসব বিভিন্ন কারণ। আবার অনেক সময় মানে খুব বইতে পরিষ্কার করে এরকম লেখা আছে, ওইটাকে একটু হাস্যকর ব্যাপারটা,
ফুড ইনটলারেন্স, তার মধ্যে প্রথম বললো ল্যাকটোজ ইনটলারেন্স, মানে ওই আইবিএস এর শুরুটা বর্ণনা করতে গিয়ে এইখান থেকে শুরু লোকে বলে। তো ওই সব জিনিসের মধ্যে দিয়েও যেতে হতে পারে। তো কোন দিক দিয়ে শুরু হচ্ছে সেটা বোঝার জন্য আপনি যে ডাক্তারবাবু দেখছেন তার ডিটেইল তিনি অ্যানালিসিস করবেন। আপনার সাইন সিমটমস, আপনার পালস রেট থেকে শুরু করে এভরিথিং ক্লিনিক্যালি অ্যাসেস করার দরকার আছে, করলে তখন বোঝা যাবে। এইখানে দেখুন আপনার মাথায় একটা প্রশ্ন আসছে কিনা জানি না, 99% লোক জিজ্ঞেস করে ডাক্তারবাবু তাহলে কি আমার একটা এন্ডোস্কোপি করে দেখব, এরকম লোকই জিজ্ঞেস করে যে এটা এন্ডোস্কোপি করবো কিনা। আমি প্রথমেই উত্তর দিই যে আগে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি এন্ডোস্কোপি করে কি ধরতে চাইছেন, কারণ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের জায়গাটা যেন এন্ডোস্কোপি রিপ্লেস না করে। এন্ডোস্কোপি প্রয়োজন হলে নিশ্চয়ই করতে হবে, কিন্তু সেইটা করে ডাক্তারবাবুর যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের জায়গা সেইটা রিপ্লেস করা যায় না আর কি। পরিষ্কার? হ্যাঁ, তা প্রবলেমটার জন্য আমি যেটা বললাম কয়েকটি দিন শুধু খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে কমলো ভালো, না হলে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, অথবা আমার হেল্পলাইনে ফোন করলে আপনার আরও যে প্রশ্ন বা কীভাবে সারবেন সেটা পুরোপুরি গাইড করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ। ধন্যবাদ। একটা অনুরোধ করব যে আর না ফোন করবার জন্য, কারণ এখন যে জায়গাটা বলছি না মাঝখানে ফোন করলে মানুষের যারা শুনছেন তাদেরও অসুবিধা হবে, পরে এটা ইউটিউবে যাবে তাদের জন্য প্রবলেম হবে। আর নেক্সট দিন ফোন করবেন। আমি তো যেটা বললাম যে তাহলে এই যে আইবিএস এর টাইপ বলতে গিয়ে বলছিলাম যে আইবিএস সি মানে হচ্ছে কনস্টিপেশন প্রিডমিনেন্ট, ডি মানে ডায়রিয়া। এবার কমন সেন্স ব্যবহার করলে এরকম করবেন যে আইবিএস ফ্রম আননোন কজেস, যার কনস্টিপেশন নেই, ডায়রিয়া নেই, মানে এইভাবে আর কি চিন্তা করা হয়, একটু হাস্যকর এইরকম। আর একটা আছে যেক্ষেত্রে আইবিএস বলে আপনি মনে করছেন কিন্তু হয়তো আইবিএস নাও হতে পারে, কোয়ারি, সেটাও একটা ঘটনা ঘটতে পারে। তো কোনটা কি বৃত্তান্ত, তার জন্য আলাদা আলাদা সব আমি বললাম যে পরীক্ষা আছে, সেইগুলো পরীক্ষা করে যদি আমি চিকিৎসার দিকে যাই, আমি আসলে আমাকে দেখানো হচ্ছে 2 মিনিট সময় আছে, বুঝলেন, ওই জন্য আমি পরীক্ষাগুলো আলাদা করে বলতে ইচ্ছে করছিল, 2 মিনিটের মধ্যে হবে না, আমি আগামী দিন যাব। আমি খালি ব্রড আউটলাইনটা শেষ করে দিতে চাই, যাতে যারা প্রথম থেকে শুনছেন তাদের মাথায় একটা ছোটোখাটো একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো সেইটা বললাম যে যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করতে চাইবেন, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু না ভেতরে ভেতরে সবসময় একটা কনফিউজ স্টেট অফ মাইন্ডে থাকেন, কারণ তাকে আমরা যেভাবে অ্যাপ্রোচ করছি, ডাক্তারবাবুদের এরকম বলেন ডাক্তারবাবুরা, আপনার কি খেলে হয় বলুন তো, তাহলে ওই খাবারটাকে বন্ধ করুন। আমি একটু আগে ল্যাকটোজ ইনটলারেন্সের কথা বললাম, ওটা যে কি নেক্সট দিন বলবো। এরপরে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ডাক্তারবাবুরা খুঁজে পেতে বের করেছেন যে তুমি তোমার একটা ফুড চার্ট নয় কিন্তু ফুড ম্যাপ বানাও, মানে রুগীকে বলছে যে ফুড ম্যাপ বানাও। তো আমার মাঝে মাঝে মনে হয় যে একটা রুগীকে যদি কেউ বলে যে তোমার ফুড ম্যাপ বানাও, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি একটা ডায়েরি নাও, নিয়ে প্রত্যেক দিন কোন খাবারটা খেলে তোমার ওই সিমটমগুলো হচ্ছে সেটা লিখতে থাকো, করে সেই ডায়েরি নিয়ে ডাক্তারবাবুর সাথে দেখা করো, ডাক্তারবাবু সেটা নিয়ে অ্যানালাইজ করে বলবে তুমি দেখো তাহলে এই খাবারটা খেও না। আমার নিজের কাছে এই এত আইবিএস রুগী দেখি বলে মনে হচ্ছে ওটা একটা ফাঁদ, ট্র্যাপ। ওই ফাঁদে যদি পড়েন মশাই, তবে দেখবেন আপনার হাতে রয়ে গেল শুধু প্লেন মাছের ঝোল, মানে আমি এখানে পশ্চিমবঙ্গতে আছি বলে বলছি, প্লেন মাছের ঝোল ভাত কাঁচকলা দিয়ে, এর বাইরে আর কিছু খেতে পারছেন না। মানে একটা বিয়ে বাড়িতে গেছেন, সবাই সব কিছু খাচ্ছে, আপনার জন্য তো আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবে না, আপনি খুঁজবেন আপনার ফুড ম্যাপ, ডাক্তারবাবু এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না। চিকিৎসার এখনকার দিনে আমি যেটা মনে করি এবং যেটা করি সেটা হচ্ছে চিকিৎসার মূল, 1 মিনিট সময় দেবেন আমাকে, ওখান থেকে বলা হচ্ছে টাইমার নেই, 1 মিনিট নেবো। মূল উদ্দেশ্য হবে আপনি সমস্ত কিছু খাবার খেয়ে হজম করতে পারবেন, একটা বিয়ে বাড়ি সবার সাথে খেয়ে হজম করে দেবেন যদি চিকিৎসা ফলবতী হয়।
2 নম্বর, এই আইবিএসের জন্য আপনার পেটে অস্বস্তি ব্যথা আপনি বুঝবেন না, আপনার বাওয়েল ঠিকমতো ক্লিয়ার হবে, রাত্রে আরাম করে ঘুমোবেন। এইটা যদি হয় আপনার আইবিএস সেরে গেল। কিন্তু এই এত ছোট্ট অবসরে আইবিএস নিয়ে পুরো ব্যাপারটা শেষ করা যাবে না। আগামী দিন এবং তারপরে হয়তো 2-3টে সেশন লাগবে এটা শেষ করতে। সবাই ভালো থাকবেন। আজকের জন্য ওখানে দেখানো হচ্ছে যে আর সময় নেই, ওই জন্য নমস্কার করে বিদায় নিচ্ছি। আগামী দিন আইবিএস নিয়ে আলোচনা জারি থাকবে। ধন্যবাদ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।